মোহাম্মদ ইউনূস কেন বিএনপিকে পাত্তা দিচ্ছেন না? 20 কোটি মানুষ একসাথে বলেছে ডক্টর ইউনূসকে চাই, আপনারা আবার কি চান? ডক্টর ইউনূসের সরকার নানা কারণে ইতিমধ্যে যথেষ্ট বিতর্কিত হয়েছে। এদিকে এবার ডক্টর ইউনূস ভয়ানক সমালোচনায় পড়লেন। শেখ হাসিনার ষড়যন্ত্রে দেশের নতুন তুলপাড় সৃষ্টি হয়। অন্যদিকে আন্তর্জাতিক মহলও বাংলাদেশের উপর কেঁপেছে। সবকিছুই আপনারা দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে। মব কালচার কিন্তু এখনো বন্ধ হয়নি এবং যারা শক্তিশালী রাজনৈতিক প্রতিপক্ষ তারা কিন্তু এটা অব্যাহতভাবে করে যাচ্ছে। তার প্রমাণ হচ্ছে ছাত্র জোটের একটা কর্মসূচিতে হামলা চালায়। ডক্টর ইউনূস ক্ষমতায় বসার পর ঢাকা শহর হয়ে গেছে দাবি দেওয়ার শহর। মানে ওই রাজনৈতিক দল এই যে সারাক্ষণে এই চাই ওই দিতে হবে, ওইটা মানি না, অবরোধ কর্মবিরতি, মানে চলছে তো চলছে। আজ থেকে 10 মাস আগে যেই ছেলেটা দেখেছি সারা গায়ে আঘাতের চিহ্ন জুলাইয়ের আন্দোলন করতে গিয়া, সেই সব ছেলে মেয়ে মাত্র 8-10 মাসের মধ্যে কিভাবে কোটি টাকার মালিক হইতে পারে এই চিন্তা আমাদের ঘুম আসে না। 10 মাস তো আরে রাজনীতি তো আগামী 5 বছরের না, রাজনীতি তো 50 বছরের। কষ্ট করে বসে থাকলে আগামী বাংলাদেশ হয়তো আমাদের। ইউনূস জবাব দিক, আসিফ নজরুল জবাব দিক। এরকম মিথ্যা বয়ান দিয়ে মানুষকে তারা বিভ্রান্ত করেছিল। আজকে যারা বিভ্রান্ত হয়েছে তারা কি এটা উপলব্ধি করতে পারে যে কত বড় মিথ্যাবাদী? নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে তাকে ঘিরে জন্ম নেয় নেতৃত্ব, কিন্তু সেই স্বপ্ন ধীরে ধীরে এখন অস্থির বাস্তবতার মুখে এসে দাঁড়িয়েছে। সরকারের গঠনের মাত্র 9.5 মাসের মাথায় এই অন্তর্বর্তী প্রশাসন গভীর দ্বন্দ্ব, অনাস্থা এবং দ্বিধার মুখোমুখি। ধৈর্যের বাদ ভেঙে গেলে শুধু সেনা শাসন জারি করবে না, ধরে নিয়ে গিয়ে এক একটা উপদেশটাকে মায়ের চোরে মেরুদণ্ড ভাঙিয়ে ফেলা হবে। যতই বাংলাদেশে খেলা জমবে এসব ব্যাপার নিয়ে, ততই কিন্তু চীন, রাশিয়া, ইন্ডিয়া বাংলাদেশের ব্যাপার নিয়ে অ্যাক্টিভ হয়ে যাবে, আর তিনও দেশ এক কথায় চলে আসবে। ডক্টর ইউনূস আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একদম মুখোমুখি অবস্থানে। সবচেয়ে বড় সংকট হচ্ছে এই যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী অন্তর্বর্তীকালীন সরকারকে আর সমর্থন দিচ্ছে না। হ্যাঁ, অনেকেই এখন আর ডক্টর ইউনূসকে সাপোর্ট দিচ্ছে না। দর্শক শ্রোতা, আপনারা সবকিছুই দেখতে পারবেন সর্বশেষ ডক্টর ইউনূসের কি হয়। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। আপনারা জানেন যে দেশের মধ্যে অনেক অস্থিতিশীল ঘটনা হচ্ছে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে অনেকে কথা বলতেছে এবং বিভিন্ন আন্তর্জাতিক চাপও বাংলাদেশের মধ্যে আসে এবং বাংলাদেশের প্রত্যেকটা জনগণ আতঙ্ক রয়েছে যে দেশের মধ্যে কি হবে, যে কোনো মুহূর্তে কি ঘটবে, এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের মুখ থেকে যে বিভিন্ন বক্তব্য আসতেছে সেই বক্তব্যগুলোর প্রেক্ষাপট ঠিক কোন জায়গা থেকে আসতেছে। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারবেন সর্বশেষ ডক্টর ইউনূসের অবস্থা কি হয় এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা কিভাবে স্বাভাবিক হয় এবং এইসবের পিছনে কে রয়েছে। আপনারা ধৈর্য সহকারে এই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাতে চলে যাচ্ছি। মোহাম্মদ ইউনূস কেন বিএনপিকে পাত্তা দিচ্ছেন না? আমি খুব সচেতনভাবে এই শব্দটি ব্যবহার করছি, পাত্তা দিচ্ছেন না। এটি একটি চালু বাংলা শব্দ, বা গুরুত্ব দিচ্ছেন না। কিন্তু কেন দিচ্ছেন না এই বিষয়টি আজকে আমি আপনাদের কাছে খানিকটা ব্যাখ্যা করতে চাই। এই কারণে, আপনারা যারা নিয়মিত বাংলাদেশের খবরাখবর দেখেন, ওয়ালে দেখেন বা বাংলাদেশের পত্রপত্রিকায় দেখেন, মঙ্গলবার বিকেল থেকে বাংলাদেশের টেলিভিশন চ্যানেল, অনলাইন পোর্টাল এবং বুধবার প্রকাশিত দৈনিক যত সংবাদপত্র আছে, প্রায় সব সংবাদপত্রের প্রথম পাতায় যে খবর বেরিয়েছে তাতে একটি শব্দ কমন, অর্থাৎ সকলেই এই শব্দটিকে শিরোনামে নিয়ে এসছে। সেটি হচ্ছে যে হতাশ। কারা হতাশ? না, বিএনপি হতাশ। কেন হতাশ? বিএনপি হতাশ এই জন্যে যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তারা বিএনপির দাবি দেওয়ার ব্যাপারে কর্ণপাত করছেন না, এবং মূল দাবি যেটা, সেটি হচ্ছে যে ডিসেম্বর 2025-এর মধ্যে যে নির্বাচন করার দাবি বিএনপি তুলেছে এবং তারা একটা রোড ম্যাপ চাইছে যে কবের মধ্যে নির্বাচনটি হবে, এই ব্যাপারে মোহাম্মদ ইউনূস নিরুত্তর। তিনি কোনো স্পষ্ট কিছু বলছেন না। বিএনপি যে এই দাবি প্রথম জানালো তা নয়, প্রায় 5-6 মাস ধরে তারা এই একই দাবি লাগাতার ভাবে চালিয়ে যাচ্ছে। এবং 3-4 দিন আগে যখন একটা রব উঠলো যে মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে ইচ্ছা প্রকাশ করেছেন, যে তিনি পেরে উঠছেন না, যে ধরনের অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে, তখন বিএনপি নেতৃত্ব বলল যে তারা কিন্তু মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চান না, তারা কিন্তু অন্তর্বর্তী সরকারের পতন চান না, তারা কয়েকজন উপদেষ্টাকে সরালে ভালো হয়, এইটা তাদের দাবি। এবং তারা মোহাম্মদ ইউনূসকে গিয়ে বলেও এসছে, আপনার প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে, সায় আছে, আপনি থাকুন। এখন এই যে সমর্থন
বা পাশে থাকার বার্তা, এর বিনিময়ে বিএনপি কি পেল, এই ব্যাপারটা কিন্তু তাদের দলের নিচুতলার নেতা কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ যারা বিএনপি করেন না তাদেরও কিন্তু সকলের প্রশ্ন যে বিএনপি যে এইভাবে মোহাম্মদ ইউনূসের পাশে দাঁড়িয়েছে তার বিনিময়ে তারা কি পাচ্ছে। তার কারণ প্রকাশ্যে যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু বিএনপি নেতৃত্বের বক্তব্য থেকেই আসছে যে প্রাপ্তিতে তারা হচ্ছে শূন্য। কেন আমি কথাটি বলছি শূন্য? এই জন্যে যে গণ অভ্যুত্থানের সময় যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব নানাবিধ দাবি দাওয়া করতে করতে তারপরে তারা এক দফা দাবিতে এসে দাঁড়িয়েছিল যে শেখ হাসিনা সরকারের পদত্যাগ, তেমনি বিএনপিও তার অনেক দাবি দাওয়ার মধ্য থেকে এখন যে এক দফা দাবিতে এসে দাঁড়িয়েছে সেটি হচ্ছে যে ডিসেম্বর 2025-এর মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আর এই এক দফা দাবিটাই তারা ইউনূস সরকারের কাছ থেকে আদায় করতে পারছে না। তাই শুধু নয়, মোহাম্মদ ইউনূস অনেক কথা বলছেন কিন্তু এই বিএনপির দাবিটি সম্পর্কে তিনি কিছু বলছেন না। আমি যে কারণেই বলেছি যে ইউনূস বাংলাদেশের এই মুহূর্তে বৃহত্তম রাজনৈতিক শক্তি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টিকে তিনি কোনো পাত্তাই দিচ্ছেন না। ইউনূস নিজে কোনো রাজনীতিবিদ নন, তিনি রাজনীতির বৃত্তের বাইরের মানুষ, দলীয় রাজনীতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, কিন্তু তিনি বাংলাদেশের এইরকম একটি প্রথম সারির দল, 3 বারের সাবেক শাসক দল, সেই দলকে কিন্তু লেজে খেলাচ্ছেন। এবং তার ফলে যেটা হচ্ছে যে অন্য ছোট দলগুলিও তারাও কেউ সাহস করে ইউনূস সরকারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করার কথা ভাবতে পারছে না। মাঠে ময়দানে পদক্ষেপ বলতে মাঠে ময়দানে নামা। তার কারণ আওয়ামী লীগকে তার কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করার ফলে ডক্টর ইউনূস ক্ষমতায় বসার পর ঢাকা শহর হয়ে গেছে দাবি দেওয়ার শহর। মানে ওই রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, এই যে সারাক্ষণে এই চাই, ওই দিতে হবে, ওইটা মানি না, অবরোধ, কর্মবিরতি, মানে চলছে তো চলছে। এখন আজ মঙ্গলবার সচিবালয়ের আন্দোলনরত কর্মচারীরা হুমকি দিয়েছেন যে সরকারি চাকরির সংশোধন, যেটা অধ্যাদেশ 2025 করা হয়েছে, সেটা বাতিল না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। এবং তারা হুমকি দিয়েছেন তাদের দাবি দেওয়া না মানলে সারা দেশে সেই আন্দোলন ছড়িয়ে দেবেন তারা। এখন এইদিকে নাগরিকদের নেতা হাসনাত আব্দুল্লাহ পাল্টা হুমকি দিয়েছেন। তিনি বলছেন যে জনগণকে সঙ্গে নিয়ে এগুলো প্রতিহত করবেন তারা। এখন এই যে আন্দোলন চলছে আজকে টানা 4র্থ দিন, এবং এটাকে সচিবালয়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য। অন্যদিকে এই যে এনবিআর, এটার চেয়ারম্যানকে অপসারণ সহ বিভিন্ন দাবি দাওয়ার বিজ্ঞানে সেখানেও আন্দোলন চলছে। আমি যতটুকু জানি যে এনবিআর এর যে বর্তমান চেয়ারম্যান আছেন আব্দুর রহমান খান, হ্যাঁ, অত্যন্ত ভালো মানুষ, হ্যাঁ, সৎ মানুষ। এখন তার বিরুদ্ধেও যে তাকে সরাইতে হবে। এখন এইদিকে সচিবালয়ের সামনে ফেসিবাদের আমলাদের উৎখাতে জুলাই মঞ্চে নামে একটি কর্মসূচি পালন করা হচ্ছে। সেখানে তারা বলছেন দুর্নীতিবাজ আমলাদের উত্থানের উৎখাতের দাবি করেছেন তারা, মানে এদেরকে উৎখাত করতে হবে এই আমলাদেরকে। এখন 2মুখী 3মুখী লড়াই শুরু হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই আন্দোলন কেন? তো এখন আন্দোলন হচ্ছে সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধন, যেটা 2025-এ গ্রহণ করা হয়েছে, সেটা বাতিল করার জন্য। বাংলাদেশ সেনাবাহিনী এবং সরকার এই টানাপোড়েন আরো বাড়ল। যে রিপোর্টটা বেরিয়ে গেছে, লিক করে গেছে, আমার হাতে যদি পৌঁছায়, বাংলাদেশ সেনাবাহিনীর হাতে কি নেই? নিশ্চিতভাবে আছে। এবং তারপরেই বাংলাদেশ সেনাবাহিনী তড়িঘড়ি একটা সিদ্ধান্ত নিয়েছে। এই যে এনএসএ আছে খলিলুর রহমান, যিনি এই সমস্ত চক্রান্তটা করছেন, তাকে সমস্ত ক্যান্টনমেন্টে অবাঞ্ছিত ঘোষণা করলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। অর্থাৎ তিনি আরো কঠোর অবস্থানে যাচ্ছেন। এনএসএ তিনি হচ্ছেন পদে সেনাপ্রধানের থেকে কিন্তু ওপরে, কিন্তু এখানে পদের লড়াই নয়, এটা হচ্ছে দেশমাতৃকা লক্ষ্য রক্ষার লড়াই, দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং স্বাধীনতা বজায় রাখার লড়াই। সেই লড়াইতে সেনাপ্রধান এক পা পিছু হবেন না। তার কাছে পদ বড় নাকি তার কাছে পজিশন বড় না তার কাছে ব্যক্তি বড়, তিনি সেটা দেখছেন না। তিনি দেখছেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতা। এরাম সেনাবাহিনী প্রধানকে স্যালুট জানাতেই হয়, যার দেশপ্রেম এই জায়গায় পৌঁছেছে। এখন সেনাবাহিনীর মধ্যে কিন্তু আরো বিভিন্ন রকমের কথাবার্তা চলছে।
কিছু কিছু উড়ো উড়ো কথাবার্তা আমার কাছে আসছে, কিন্তু এখনো পর্যন্ত আমি কনফার্ম হতে পারিনি। যেমন এই যে একজন যুদ্ধাপরাধী, ফাঁসির আসামি, তাকে যেভাবে ছেড়ে দেওয়া হলো, তাতে কিন্তু সেনাপ্রধান এবং সেনা যারা কর্তারা রয়েছেন তারা অত্যন্ত ক্ষুব্ধ। তারা নিজের আলোচনা করছেন যে দেশটাকে কোথায় নিয়ে যেতে যাওয়ার জন্য এরা তৈরি হচ্ছে। এটাকে দেশটাকে গোল্লায় নিয়ে যাওয়ার জন্য জনগণকে ভুল বুঝিয়ে আজকে ক্ষমতায় এসছে। তার মানে এরা একটা প্ল্যান করে, ডিপ স্টেটের একটা প্ল্যানের অংশ হিসেবে বাংলাদেশটাকে অস্থির বানিয়ে বাংলাদেশটাকে আবার পরাধীন করতে চায়, এবং সেই পরাধীন দেশে এরা এসে ছড়ি ঘোরাবে, এটাই তাদের হচ্ছে একমাত্র মত। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনী একেবারে রুখে দাঁড়িয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর এখন যা অবস্থা, তাতে তাদের আর পেছনোর জায়গা নেই। এই জায়গায় আরো কিছু কিছু কঠিন সিদ্ধান্ত আসতে চলেছে, সেগুলো আজকে রাতে একটা বৈঠক হওয়ার কথা ক্যান্টনমেন্টে, ঢাকা ক্যান্টনমেন্টে। সেখানে বৈঠক হওয়ার পরেতে তারপরে কি সিদ্ধান্ত হয় সেটা হয়তো কালকে সকালের দিকে, গভীর রাতের দিকে জানতে পারা যাবে। তবে বাংলাদেশ নিয়ে এখন যে একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে সেনাবাহিনী একটা মুখ্য ভূমিকা দিচ্ছে দেশ রক্ষার খাতিরে। দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা, স্বাধীনতা রক্ষার জন্য দেশের সেনাবাহিনী একেবারে মানে তুঙ্গে হয়ে রয়েছে, এবং সমস্ত সেনাবাহিনী এসে পেছনে দাঁড়িয়েছে ওয়াকারুজ্জামানের পেছনে এসে দাঁড়ানোর ফলে ওয়াকারুজ্জামান এখন মানে কঠিন হাতে, যাকে বলা হয় কড়া হাতে, সমস্ত কিছু কন্ট্রোল করার চেষ্টা করছেন। এখন পরিবর্তিত পরিস্থিতিতে সেনা শাসনের দিকে উনি যাবেন কিনা সেটা হচ্ছে একটা বড় প্রশ্ন। কারণ অবস্থা ক্রমশ ঘোলাটে হচ্ছে। যেভাবে আমেরিকা এখানে ঢুকে পড়েছে, তাতে কিন্তু সেনাপ্রধান বুঝতে পারছেন বাতাসে বিষ এসে গেছে। বাংলাদেশের মানুষ কিন্তু খুব খারাপ অবস্থায় রয়েছে। চারদিকে দেশ, বিশেষ করে ভারতের সঙ্গে যার সম্পর্ক তলানিতে গিয়েছে, আস্তে আস্তে তো মানে ভারত থেকে তো আমদানি গুলো কমেই যাচ্ছে। ধীরে ধীরে যত গরম বাড়বে, ঝপ করে যদি কারেন্টটা বন্ধ করে দেয় আদানি, তাহলে পরে একেবারে লোডশেডিং এ একেবারে ডুবে যাবে। কারখানা যেটুকু পড়ে রয়েছে সেগুলোও বন্ধ হয়ে যাবে। এইভাবে যদি চলতে থাকে, তাহলে না চীন দেখবে, না ভারত দেখবে। পাকিস্তানের তো দফারফা হয়ে গেছে, তুর্কিরও দফারফা ভারত করে দেবে। ফলে এই বাংলাদেশকে বাঁচাবে কে? ডক্টর ইউনূসের সরকার নানা কারণে ইতিমধ্যেই যথেষ্ট বিতর্কিত হয়েছে। একটা নির্বাচন যে তারা নির্বাচনের সময় নিয়ে গড়িমসি করেছে, এখনো করছে। জনগণ একটা নির্দিষ্ট তারিখ জানতে চায় কন্ডাক্ট করার জন্য। যেই নিরপেক্ষতা প্রয়োজন আমরা মনে করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তা পুরোপুরি হারিয়েছে। সমগ্র উপদেষ্টা পরিষদকে ঢেলে সাজাতে হবে। এই সময় একটা বিষয় খুবই আলোচনায় আসছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি পদত্যাগ করেন, তাহলে এরপর কি ঘটবে? বিভিন্ন ধরনের সূত্রের সাথে আলাপ বা আমাদের যেই আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হয়েছে এর মধ্যে, তাতে মনে হয় যে নতুন করে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করা খুবই আবশ্যক। এখন এখানে প্রশ্ন উঠতেই পারে, একটা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তারা দীর্ঘ সময় ধরে রাষ্ট্র ক্ষমতায় রয়েছে এবং যাদের একটা মূল দায়িত্বের মধ্যে ছিল নির্বাচন আয়োজন করা, নির্বাচন অনুষ্ঠানকে কন্ডাক্ট করা। কিন্তু বিগত দিনগুলোতে আমরা যেই অবস্থা বা যেই পরিস্থিতিটা দেখেছি, তাতে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর কতটা নির্ভর করা যেতে পারে আগামী নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ারভাবে আয়োজনের ক্ষেত্রে। আমরা যদি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, তাহলে ডক্টর ইউনূসের সরকার নানা কারণে ইতিমধ্যেই যথেষ্ট বিতর্কিত হয়েছে। এই সরকার 5ই অগাস্টে দায়িত্ব নেওয়ার পর অনেক আশা আকাঙ্ক্ষা এই সরকারকে ঘিরে ছিল। দেশের আপামর জনসাধারণ তাদের পুরোপুরি সমর্থন দিয়েছিল এই সরকারকে। বিগত 16 বছরের অনেক না পাওয়াকে ঘিরে ছিল সরকারকে কেন্দ্র করে। কিন্তু আমরা আসলে কি দেখেছি? আমরা দেখেছি যে বিপ্লব বা গণঅভ্যুত্থান পরবর্তী
ছাত্রদের একটা রাজনৈতিক দল তৈরি হতে, এবং যেটা ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি, তার সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা ঘনিষ্ঠ যোগাযোগ। পরবর্তীতে আমরা দেখেছি যে এই দলটা নিবন্ধিত হতেও চাচ্ছে এবং তারা আগামী নির্বাচনে অংশগ্রহণও করতে চায়। সরকারের সাথে তাদের এই ঘনিষ্ঠ যোগাযোগের বিষয়টা দেশের সিভিল প্রশাসন, মিলিটারি প্রশাসন থেকে শুরু করে সাধারণ জনগণ একদম ছোটবেলা থেকে ছাত্রলীগ শেখ হাসিনার মধ্যে মায়ের চেহারা দেখতেন, আবার শেখ হাসিনার প্রচলিত গালাগালিও করতেন। বুঝতেই পারছেন, একসময় ওনার নামের সাথে বিকাশ একটা ট্যাগ ছিল, পরবর্তী সময় রাজনীতির বিবর্তনে সেই বিকাশ ট্যাগটা সরে গিয়া তারেকের উপর পড়ছে আবার এখন। হ্যাঁ, তো বুঝতে পারছেন, আমরা ভিপি নুরুল হক নূর সম্মান দিয়ে বলতে চাই, ভিপি নুরুল হক নূর ভাই এমন এক জায়গায় পাঙ্গা নিছে, যে স্ট্যাটাস দিছে, আমি হাসতেছি যে পরবর্তী সময় গোলাম মাওলা রনিরে যেমন গোলাম ময়লা রনি বানাই ফেলছিল সাংবাদিক ইলিয়াস, তারপরে হচ্ছে মানে যারে ধরে তার তো গোষ্ঠী সহ উদ্ধার করে, এটা মোটামুটি অনলাইনে সবাই জানা আছে। তো ভিপি নুরুল হক নূর সাংবাদিক ইলিয়াস সহ পিনাকি সহ কনক সারওয়ারদেরকে নিয়ে যেই একটা স্ট্যাটাস দিছে, নূরের যে সাহস আছে, তবে মাঝে মাঝে হয় কি যে বেশি সাহস দেখে বিপদে পড়া লাগে। তবে তারা মনে করতেছে কিসের বিপদ, শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করছে, আর অনলাইন ভিউ কি ডলার কামিনা বাটপাররা এগুলোর ব্যাপারে কথা বললে সমস্যা কি, বুঝেন নাই প্যাস লাগছে কোথায়। মাত্র আমি যখন নিউজটি করছি 5 ঘন্টা আগে ভিপি নুরুল হক নূর একটা পোস্ট করছেন, এখন তো হাসিনা বা লীগ ক্ষমতায় না, তো তোমাদের এত দেশপ্রেম, তোমরা দেশে আসো না কেন বিপ্লবী ভিউ ব্যবসায়ী বাটপাররা। কথাগুলো কারে বলছে বুঝতে পারছেন? আচ্ছা, আমরা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথের সংগ্রামে থেকেছি, কারাবরণ করেছি, আর তোমরা গোয়েন্দা সংস্থার সাথে আপোষ করে নিরাপদে দেশ থেকে বিদেশে গিয়ে রাজনৈতিক আশ্রয় নিয়ে ভিডিও বানাচ্ছ, ভিউকে কাজে লাগিয়ে চটকদার কথা বলে ফেসবুক ইউটিউব থেকে ডলারও কামিয়েছ, আবার বিভিন্ন মানুষ থেকে অর্থও নিয়েছ। এত দেশপ্রেম, সততা আর বীরত্ব থাকলে দেশে আসো, ধান্দাবাজি পরিহার করে দেশের পরিবর্তনে কাজ করো। অনেকটা শেখ হাসিনা বলতেন, আরে বেটা দেশে আয়, আসবে নুরু ভাই, এরা কিন্তু আসবে। এখন সাংবাদিক ইলিয়াস আবার নুরুর এই পোস্টের সাথে পাল্টা আর একটা পোস্ট করেছেন। আমরা যদি একটু দেখি যে সাংবাদিক ইলিয়াস কিভাবে জবাব দিয়েছেন, তবে আমার ধারণা এটা তার প্রাথমিক জবাব, পুরো জবাব দেয় নাই। নুরুর এই পোস্টের ঠিক 2 ঘন্টা পর ইলিয়াস আবার পোস্ট দিয়েছেন যে ভিপি নুরুল হক তার বাহিনী লেলিয়ে দিয়েও তার রাগ কমেনি। একটু আগে পোস্ট করেছেন, আমরা এখনো বিদেশে পালিয়ে কেন নূর ভাই, আমরা বিদেশে কারণ টাকা কামায়ে আপনাকে বিকাশ করব। তারপর আপনার তিনি এখানে বেশ কয়েকটা স্ট্যাটাসের মধ্যে এটা খুবই গুরুত্বপূর্ণ, তবে গতকালকে থেকে আমরা দেখছি যে আপনার তারেককেও মোটামুটি হালকা একটা ওয়াশ দিয়ে দিছে। তো কি লিখছে, তারেক তোমার বিকাশ ব্যবসা বন্ধ করে দেবে কিন্তু ছোট ভাই, নূরের সাথে বিকাশের টাকা ভাগাভাগি নিয়ে গণ অধিকার পরিষদ থেকে বের হইছ, নতুন করে রাজনীতির নামে প্রবাসীদের কাছ থেকে ধান্দাবাজির যে ব্যবসা চালাচ্ছ তাও কিন্তু শাটডাউন হয়ে যাবে। 2টা পোস্ট করলে পরদিন আর আশপাশে লোক পাবা না, কচু ক্ষেতের ভাতা খাও সমস্যা নাই, কিন্তু বাপ দাদা ভুলে যেও না। 2 দিন আগেও ঘ্যান ঘ্যান করলা আর আজকে পোল্টি, সাবধান, নাইলে এমন অবস্থা করব রাজনৈতিক দলের নামে যে দোকান খুলছো ওই দোকানে কাস্টমার পাবা না। তার মানে এক একজন এক একটা রাস্তায় ব্যস্ত আছে, কেউ বিকাশ, কেউ রাজনীতির ব্যবসা, কেউ বিপ্লবী ভিউ ব্যবসা। মানে আসলে কি হচ্ছেটা কি, এই দেশের সাথে মিল কেমনে হবে? আওয়ামী লীগের সময় এরা সবাই একটা মিত্র শ্রেণী ছিল, এখন আস্তে আস্তে আপনি দেখেন প্রত্যেকের মধ্যে বিভাজন, বিভেদ। তবে এই যে লড়াইটা, এটাতে কিন্তু আসলে কি হয় এটা বলা যায় না, কারণ অনলাইনে উৎসাহী জনতা সবার পক্ষে গিয়ে ঠিক ঠিক মব কালচার কিন্তু এখনো বন্ধ হয়নি, এবং যারা শক্তিশালী রাজনৈতিক প্রতিপক্ষ তারা কিন্তু এটা অব্যাহতভাবে করে যাচ্ছে। তার প্রমাণ হচ্ছে চট্টগ্রামে ছাত্র জোটের একটা কর্মসূচিতে হামলা চালায় শাহবাগ প্রতিরোধ সংগঠন নাম করে, এবং ছাত্র জোট বলছে যে এই হামলা চালানোর জন্য দায় হচ্ছে ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশ। তারা ওই হামলায় বেশ কয়েকজন আহত হয়, এটা একদম মানে চিত্রে বিভিন্ন গণমাধ্যমে সেটা প্রকাশ পেয়েছে। পুলিশ আটক করেছিল 2 জনকে। এখন ওই আটক 2 জনকে মুক্তির জন্য 2.5 ঘন্টা চট্টগ্রামের কোতোয়ালি থানা ঘেরাও করে রাখে। দর্শক বুঝতে পারছেন যে এই অবস্থায় পুলিশ প্রশাসনের পক্ষে নিরপেক্ষভাবে কাজ করা কিভাবে সম্ভব। অর্থাৎ হামলা হলেও আপনার সেই ব্যাপারে পুলিশ যে পদক্ষেপ নেবে, সেই পদক্ষেপের বিরুদ্ধে শক্তিশালী রাজনৈতিক পক্ষরা চড়াও হচ্ছে। এটা হচ্ছে বাস্তবতা।
চট্টগ্রামে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর মোর্চা গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে হামলার ঘটনায় আটক 2 ব্যক্তির মুক্তি দাবিতে চট্টগ্রামে কয়েক ঘন্টা থানা ঘেরাও করেছে শাহবাগ বিরোধী ঐক্য। দেখেন, শাহবাগ বিরোধী ঐক্য তারা ঘেরাও করছে। তার মানে হামলা করলেও যারা অপরাধী তাদেরকে পুলিশ গ্রেপ্তার করতে পারবে না, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না। এই যদি পরিস্থিতি হয় এবং এটাই যদি প্রতিষ্ঠিত হতে থাকে, তাহলে বাংলাদেশের আগামীতে যে যারাই ক্ষমতায় থাকুক বা আসুক না কেন, তাদের কপালে যে কি পরিমাণ দুর্ভোগ আছে, এটা হচ্ছে তার একটা বড় প্রমাণ। বুধবার রাত 8:30টার দিকে নগরের কোতোয়ালি থানার সামনে অবস্থান নেন তারা। রাত 11টা পর্যন্ত তারা সেখানে অবস্থান করেন। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে চলে যান তারা। 2.5 ঘন্টা তো অবস্থান করছে ঘেরাও দাবিতে। অর্থাৎ তাদের মধ্যে বিন্দুমাত্র সেই অনুশোচনা নেই যে তারা যে হামলা করলো একটা মানে একটা জোটের, একটা ছাত্র সংগঠনের জোটের কর্মসূচিতে হামলা চালাইলো, যেটা একটা গণতান্ত্রিক কর্মসূচি, তাদের অধিকার আছে। সেই হামলার ব্যাপারে যে পদক্ষেপ নিল, সেই পদক্ষেপকে তারা, পুলিশের এই পদক্ষেপকে তারা সাপোর্ট করছে না। 71-এর মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাসের প্রতিবাদে বুধবার বিকেলে কর্মসূচি ঘোষণা করে গণতান্ত্রিক ছাত্র জোট। কর্মসূচি শুরুর পর সেখানে মিছিল নিয়ে আসে শাহবাগ বিরোধী ঐক্য। বেলা 3:30টার দিকে 2 পক্ষ মুখোমুখি হলে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। এই সময় শাহবাগ বিরোধী ঐক্যের লোকজন ছাত্র জোটের নেতা কর্মীদের উপর হামলা চালান। এতে 12 জন আহত হন। তাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। তারা হলেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নগর সভাপতি রিপা মজুমদার, একটা নারী নেত্রী সংগঠনের, সে নিজে আহত হয়েছে। কাদের হাতে? শাহবাগ বিরোধী ঐক্য। চিন্তা করেন কিভাবে একটা নারীর গায়ে হাত তোলে, তার উপর হামলা চালায়। তারপরে আছে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক শ্রীকান্ত বিশ্বাস এবং অর্থ সম্পাদক সুদীপ্ত গুহ। এই হামলার সময় ঘটনাস্থল থেকে 2 জনকে আটক করে নিয়ে যায় পুলিশ। এই ঘটনার জেরে এশার নামাজের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ বিরোধী ঐক্য। আজ থেকে 10 মাস আগে যেই ছেলেটা দেখেছি সারা গায়ে আঘাতের চিহ্ন, জুলাইয়ের আন্দোলন করতে গিয়া, সেই সব ছেলে মেয়ে মাত্র 8-10 মাসের মধ্যে কিভাবে কোটি টাকার মালিক হইতে পারে, এই চিন্তা আমাদেরও ঘুম আসে না। 10 মাস তো, আরে রাজনীতি তো আগামী 5 বছরের না, রাজনীতি তো 50 বছরের। কষ্ট করে বসে থাকলে আগামী বাংলাদেশ হয়তো আমাদের, জুলাই যোদ্ধাদের। এখন তারা যে দুর্নীতি করলো, তারা তো এই সরকার পড়ে যাওয়ার সাথে সাথে কেউ যাবে দুবাই, যারা ফ্ল্যাট কিনছে, হাউজিং এ প্রজেক্ট করছে, ওইখানে ব্যবসা কিনছে, কেউ যাবে বিদেশ, যারা মাস্টারমাইন্ড হয়েছে। এই লক্ষ লক্ষ জুলাই জনতা কোথায় যাবে? আমাদেরকে যে তোমরা এই জাহান্নামের মধ্যে ফেলাই দেবা, এর দায় কিন্তু ইতিহাসের কাছে দিতে হবে, আল্লাহর কাছে দিতে হবে। 3টে অপরাধ। নাম্বার 1, সে জুলাইকে কুক্ষিগত করেছে। ঠিক 71-এ মুক্তিযুদ্ধ যেভাবে আওয়ামী লীগ কুক্ষিগত করেছে, এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে। মুক্তিযুদ্ধ করেছে সবাই, আপামর, কৃষক, শ্রমিক, জনতা, জনযুদ্ধ। আওয়ামী লীগ এসে বললো আমি যুদ্ধের মালিক, সাথে দিল্লি, সংবিধান লিখে দিল দিল্লি, এখানে আর একটা বাকশাল কায়েম করে এটা আওয়ামী লীগের গণতন্ত্র তারা বানাই ফেললো। জুলাইকে কুক্ষিগত তারা করেছে। এই জুলাইকে কুক্ষিগত করার কারণে তারা দ্বিতীয় যে কাজটা করেছে, অনেকেই তারা দুর্নীতিগ্রস্ত হয়েছে। দেখেন, আমাদের কলিজা ছিঁড়ে যায় কথাটা বলতে। আজ থেকে 10 মাস আগে যেই ছেলেটা দেখেছি সারা গায়ে আঘাতের চিহ্ন, জুলাইয়ের আন্দোলন করতে গিয়া, সেই সব ছেলে মেয়ে মাত্র 8-10 মাসের মধ্যে কিভাবে কোটি টাকার মালিক হইতে পারে, এই চিন্তা আমাদেরও ঘুম আসে না। 10 মাস তো, আরে রাজনীতি তো আগামী 5 বছরের না, রাজনীতি তো 50 বছরের। কষ্ট করে বসে থাকলে আগামী বাংলাদেশ হয়তো আমাদের, জুলাই যোদ্ধাদের। এখন তারা যে দুর্নীতি করলো, তারা তো এই সরকার পড়ে যাওয়ার সাথে সাথে কেউ যাবে দুবাই, যারা ফ্ল্যাট কিনছে, হাউজিং এ প্রজেক্ট করছে, ওইখানে ব্যবসা কিনছে, কেউ যাবে বিদেশ, যারা মাস্টারমাইন্ড হয়েছে। এই লক্ষ লক্ষ জুলাই জনতা কোথায় যাবে? আমাদেরকে যে তোমরা এই জাহান্নামের মধ্যে ফেলাই দেবা, এর দায় কিন্তু ইতিহাসের কাছে দিতে হবে, আল্লাহর কাছে দিতে হবে। নাম্বার 2, আপনাদেরকে বলতে চাই, এই ঐক্য প্রথমত বিনষ্ট করেছে এনসিপি। এই যে জুলাইয়ের বৃহত্তর ঐক্য, কত মনে করে ফেসবুক একটা আছে, আগেও বলছিলাম যে ফেসবুক অ্যাকাউন্ট সব ডক্টর ইউনূসের কাছে জমা থাকবে। মন চাইলেই পোস্ট দেয়, আধা ঘন্টা পর ডিলিট দেয়, এরপর 3 ঘন্টা পর হিসাবে দুঃখ প্রকাশ করে। ভাই, এটা কি বাচ্চা কাচ্চাদের ওই হান্ডি পাতিল খেলা, যে ঠিক আছে খেলবো না, হারিয়ে ফেরত দাও, একটু পরে এসে আবার ঠিক আছে খেলা শুরু করি? বাবা, তুমি যদি ইমোশনাল হও, তোমার যদি কবি সাহিত্যিক আর্টিস্টিক সেন্সটা বেশি থাকে, তুমি যদি অভিমানী বালক হও। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকেই অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে, এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি যে দেশের মধ্যে কি হচ্ছে। দর্শক শ্রোতা, এখানে কিন্তু বিশেষ করে ডক্টর ইউনূসের বিষয়ে বিভিন্ন কথা হয় এবং বিভিন্ন আন্তর্জাতিক চাপ যে দেশের মধ্যে আসে সেই বিষয়ে অনেক কথা হয় এবং সবাই সবার মন্তব্য প্রকাশ করে, এবং সেই মন্তব্যগুলো দেখে আমরা কিন্তু স্পষ্ট ক্লিয়ার হতে পারি। গাইজ, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি এবং আপনাদের মতামতে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।